নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন আর অস্টিন ফ্রিম্যানের লেখা দি অ্যালুমিনিয়াম ড্যাগার। প্রথমে লেখকের বিষয়ে বলে নিই, তারপর আসছি গল্পের বিষয়ে। আর অস্টিন ফ্রিম্যান অর্থাৎ রিচার্ড অস্টিন ফ্রিম্যানের জন্ম 11 এপ্রিল 1862 সালে। তিনি ছিলেন একজন মেডিকেলের ছাত্র, ফলে তার সৃষ্টি করা গোয়েন্দা চরিত্রটিও যে ডাক্তারিতে পারদর্শী হবে তাতে কোনো সন্দেহ থাকে না। তার সৃষ্টি করা গোয়েন্দা চরিত্রটির নাম হল ডক্টর থর্নডাইক। অস্টিন ফ্রিম্যান প্রথম আবিষ্কার করে ইনভার্টেড ডিটেকটিভ স্টোরি। তিনি তার ডাক্তারি বিদ্যাকে কাজে লাগিয়ে এই গোয়েন্দা গল্পগুলি লিখেছিলেন। তার মৃত্যু ঘটে 28 সেপ্টেম্বর 1943 সালে। এবার আসি গল্পের বিষয়ে। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় 1910 সালে। এটিও একটি লকড রুম মিস্ট্রি। একটি ঘরের মধ্যে খুন হয়েছে, যেই ঘরে শুধুমাত্র একটি দরজা, সেই দরজা আবার ভেতর থেকে বন্ধ। খুনি জানলা দিয়েও পালায়নি অথবা ঘরের চিমনি দিয়েও না। ঘরে তার উপস্থিতির কোনো চিহ্ন নেই। তাহলে সে ঘরে ঢুকলো কি করে আর খুন করে পালালো কি করে? এই নিয়েই আজকের গল্প। শুনতে থাকুন আজকের গল্প, আর অস্টিন ফ্রিম্যানের লেখা দ্য অ্যালুমিনিয়াম ড্যাগার। জরুরি কল হঠাৎ করে আসাটা উকিলদের তুলনায় ডাক্তারদের সাথেই বেশি হয়। তাই যখন আমি রোগীদের সাথে কাজ করা বাদ দিয়ে আইনি পেশায় যোগ দিলাম, ভেবেছিলাম এবার আমায় শেষ মুহূর্তে কোনো কল বা ব্যাঘাতের মুখোমুখি হতে হবে না। মনে পড়ে সেই দিনগুলো যখন খাবার সময় ব্যাঘাত করত, অবসর সময় প্রায় ছিলই না, এবং রাত্রিবেলা পেছন থেকে বেলের শব্দ শুনে চমকে উঠতাম। কিন্তু বাস্তবে ঘটল অন্য কিছু। একজন চিকিৎসা বিশেষজ্ঞ হিসেবে যখন আমি আইনের বিষয়ে জড়িয়ে পড়লাম, তখন আমার দু নৌকায় পা দিয়ে চলার মতো অবস্থা হল। যখন তখন আমরা এবং আমার সহকর্মীদের জরুরি ডাক পড়ত। আর এখন যে কেসটার বিষয়ে বলতে চলেছি, সেখানেও এমনটাই হয়েছিল। গল্পের মূল যে চরিত্র, সে তখন সবে স্নান করে গায়ে পোশাক চড়াচ্ছে। এমন সময় হঠাৎ কানে এলো সিঁড়িতে পায়ের শব্দ। আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট পল্টনের ডাক শোনা গেল বাইরে থেকে। স্যার, নিচে একজন ভদ্রলোক এসেছে, বলছেন আপনার সাথে খুব জরুরি দরকার আছে তার। বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে তাকে। পল্টন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কানে এলো দ্রুত পায়ের শব্দ এবং এক অপরিচিত লোকের কণ্ঠস্বর। স্যার, আপনার সাহায্য এখন আমার অত্যন্ত প্রয়োজনীয়। খুব খারাপ কিছু একটা ঘটে গিয়েছে, একটা ভয়ানক খুন স্যার। আপনি কি আমার সাথে এক্ষুনি আসতে পারবেন? হ্যাঁ, আমি আসছি এখন, বলল থর্নডাইক। লোকটা কি একেবারে মারা গিয়েছে? পুলিশে তো তাই বিশ্বাস। পুলিশেরা কি জানে তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ, জানে। আর আপনি সেখানে না যাওয়া পর্যন্ত কিছুই করা হবে না। ঠিক আছে, কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে আসছি আমি, পল্টন লোকটাকে বলল। আর যদি স্যার আপনি নিচে গিয়ে একটু অপেক্ষা করেন, তাহলে আমি ডাক্তারবাবুকে তৈরি হতে সাহায্য করতে পারি। আর এই রকম বুদ্ধিমানের মতো অনুরোধে সে সেই অনুপ্রবেশকারীকে বসার ঘরে আবার ফিরিয়ে দিল। একটু বাদেই সে আবার ফিরে এলো উপরে, হাতে ব্রেকফাস্টের ট্রেটা রাখতে রাখতে বলল, খালি পেটে খুন করা। তখন থর্নডাইক এবং আমি দ্রুত পোশাক গায়ে চড়াচ্ছি, যে কৌশলটা একজন ডাক্তার এবং দক্ষ শিল্পীদের ভালো মতো জানা আছে। কিছু সময়ের মধ্যে আমরা সিঁড়ি বেয়ে দুজনে নেমে এলাম নিচে। ল্যাবে একটু দাঁড়িয়ে কিছু দরকারি জিনিস নিয়ে নিলাম, যেটা থর্নডাইকের তদন্তের ক্ষেত্রে কাজে লাগে। যখন আমরা বসার ঘরে এসে প্রবেশ করলাম, দেখলাম লোকটা অধৈর্য হয়ে পায়চারি করছে। তারপর আমাদের দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিজের টুপিটা হাতে তুলে নিল সে। আপনি তৈরি তো? জিজ্ঞেস করলো সে। আমার ক্যারেজটা বাইরেই দাঁড়িয়ে আছে। এই বলে কোনো উত্তর না নিয়ে সে বেরিয়ে গেল। ক্যারেজের ভিতরটা যথেষ্ট বড় থাকায় আমাদের তিনজনই আরাম করে বসে যেতে পারলাম। যখন আমরা ভিতরে ঢুকলাম এবং দরজা বন্ধ হলো, গাড়ির চালক ঘোড়া ছুটিয়ে দিল আর দ্রুত আমরা চলতে শুরু করলাম। যেতে যেতে পরিস্থিতি সম্পর্কে আপনাকে একটু জানিয়ে দিই আমি, আমাদের চিন্তিত বন্ধুটি বলল। আমার নাম হেনরি কার্টিস। এই হলো আমার কার্ড। আর হ্যাঁ, এই হলো আরেকটা কার্ড। এটা আপনাকে আগে দিতে ভুলে গিয়েছিলাম।
যখন আমি সেই ভয়ানক ব্যাপারটা আবিষ্কার করি, তখন আমার সাথে উকিলবাবু মানে মিস্টার মার্চমান ছিলেন। তিনি আমাকে আপনার কাছে আসতে বলেছিলেন। তিনি ওখানে থেকে নিশ্চিত করছেন যাতে আপনি আসার আগে কোনো কিছু যেন কেউ না ছোঁয়। তিনি সেটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছে, বলল থর্নডাইক। এবার বলুন, ঠিক কি হয়েছে? অবশ্যই, যে লোকটা মারা গিয়েছে সে আমার শ্যালো, অ্যালফ্রেড হার্থ্রিজ। তবে আমি এটা মানছি যে সে ভালো মানুষ ছিল না। এরমভাবে তার বিষয়ে কথা বলতে আমার খারাপও লাগছে। মানে বুঝতেই তো পারছেন, মৃতের বিষয়ে খারাপ কথা বলা। কিন্তু আমাদের সত্যি নিয়ে কথা বলতেই হবে, সেটা যতটাই অপ্রীতিকর হোক না কেন। একেবারে নিঃসন্দেহে, থর্নডাইক সম্মতি জানালো। তার কাছ থেকে অনেক নোংরা চিঠি আমি পেয়েছি, সে বিষয়ে উকিলবাবু আপনাকে বলবেন। গতকাল আমি তার জন্য নোট ছেড়েছিলাম, ব্যবসা সংক্রান্ত বৈঠকের উদ্দেশ্যে। সময় ঠিক করেছিলাম আজ সকাল 8টার সময়, কারণ দুপুরের দিকে আমায় শহরে বেরোতে হতো। সে আজব একটা চিঠি লিখে জবাব দিয়েছিল। ওই সময় বৈঠকে উপস্থিত থাকার জন্য সে রাজি হয়েছিল। মিস্টার মার্চমন্টও আমার সাথে আসতে রাজি হল। তো আজ সকালে আমরা দুজনে ওর বাড়ি যাই, ঠিক কাটায় কাটায় সকাল 8টায়। তারপর আমরা দরজার বেল বাজিয়ে জোরে জোরে টোকা দিলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। হলের বেয়ারার সাথেও কথা বলেও কিছু জানতে পারলাম না। সেই লোকটা উঠোন থেকে দেখেছিল যে মিস্টার হার্থ্রিজের ঘরে আলো জ্বলছিল সারা রাত ধরে। তাই ভাবলাম কিছু একটা ঠিক নেই। তাকে সাথে নিয়ে আমরা আবার গেলাম, বেল বাজিয়ে দরজা ধাক্কালাম। তখনও যখন কোনো উত্তর পাওয়া গেল না, তখন বেয়ারাটি তার কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজাটা খুলে ফেল, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ করা। তখন বেয়ারা একজন কনস্টেবল ডেকে আনলো। সকলে মিলে আলোচনা করার পর ঠিক হলো দরজা ভাঙা হবে। বেয়ারা একটা শাবল নিয়ে আসতে সকলে মিলে জোর লাগিয়ে দরজাটা খোলা হলো। তারপর যখন আমরা ভিতরে ঢুকলাম, দেখলাম সেই ভয়ানক দৃশ্যটা। আমার শ্যালক মেঝেতে ছুরিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। ছুরিটা তখনও তার পিঠে বিঁধে রয়েছে, এখনো অবধি সেটা বের করা হয়। নিজের রুমালটা দিয়ে সে তার মুখ মুছল এবং বিপর্যয়ের কাহিনীটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হচ্ছিল। তখন আমাদের ক্যারেজ ওয়েস্টমিনস্টার এবং ভিক্টোরিয়ার কাছে একটা শান্ত গলিতে মোড় নিয়েছে। সেটা থামলো লাল ইটের তৈরি বেশ কিছু উঁচু উঁচু বাড়ি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে। একজন বেয়ারা হন্তদন্ত হয়ে এগিয়ে এসে দরজাটা খুলে দিল। আমরা নেমে এলাম মূল ফটকের সামনে। আমার শ্যালকের ঘর 3 তলায়, বললেন মিস্টার কার্টিস। আমরা লিফট করেও যেতে পারি। আমরা লিফটে উঠে এলাম এবং স্বল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম 3 তলায়। যে লোকটা ইনচার্জে ছিল সে কৌতূহল নিয়ে হলওয়ে পর্যন্ত আমাদের অনুসরণ করল। হলের একেবারে শেষ প্রান্তে একটা দরজা আলতো করে খোলা রয়েছে এবং সেটার উপর যে অত্যাচার হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। দরজার উপরে একটা সাইনবোর্ডে লেখা মিস্টার হার্থ্রিজ এবং দরজার ফাঁক দিয়ে বোধহয় দেখা যাচ্ছে ইন্সপেক্টর ব্যাজারের মুখের খানিকটা। আপনি এখানে এসেছেন দেখে আমি খুশি হয়েছি স্যার। আমার সহকর্মীটিকে দেখতে পেয়ে বললেন তিনি। মিস্টার মার্চমেন্ট ভিতরে আছেন, শিকারী কুকুরের মতো নজর রাখছেন তিনি। আমাদের কেউ সেখানে ঢুকলেই তিনি খেপে যাচ্ছে। কথাগুলো যেন খানিক অভিযোগের মতো শোনাল, কিন্তু যেভাবে সে বলল তাতে বোঝা যায় সেও অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা ছোট একটা ফটক পেরিয়ে এসে ঢুকলাম লিভিং রুমে। মিস্টার মার্চম্যান সেখানেই রয়েছে, চারদিকে নজর রাখছেন তিনি। সাথে রয়েছে একজন পুলিশ অফিসার এবং ইউনিফর্ম পরা একজন ইন্সপেক্টর। যখন আমরা ঢুকলাম তখন 3 জনেই চুপ করে দাঁড়িয়ে পড়ল এবং নিচু স্বরে অভ্যর্থনা জানালো আমাদের। তারপর সকলেই দৃষ্টি ফেরালাম উল্টো দিকে এবং খানিকের জন্য সকলেই চুপ করে গেলাম। সমস্ত ঘরটার মধ্যে ভয়াবহতা ছড়িয়ে রয়েছে। এমনকি সেখানে সাধারণ জিনিসপত্রগুলোকে দেখেও মনে হচ্ছে তাদের মধ্যে হতাশা মাখা এক রহস্য লুকিয়ে রয়েছে। সমগ্র আবহাওয়া ইঙ্গিত দিচ্ছে আচমকা খারাপ কিছু ঘটে দৈনন্দিন জীবনটাকে স্তব্ধ করে দিয়েছে সেখানে। আবছা লালচে বাতিগুলো, প্রায় খালি হয়ে থাকা গ্লাসগুলো এবং খালি চেয়ারটার উপর পড়ে থাকা বইগুলো জানান দিচ্ছে খুব দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে
ঘটে যাওয়া দুর্ঘটনার কথা। অপেক্ষাকৃত মানুষগুলোর মিনমিন সুরে কথা বলা এবং সাবধানতার সাথে হাঁটাচলা করা সেই পরিস্থিতিকে আরো একটু রং লাগিয়েছে যেন। কিন্তু যে জিনিসটা সব থেকে আগে মনকে আঘাত করে তা হলো মেঝেতে পড়ে থাকা মৃতদেহটা, যার মধ্যে কয়েক ঘন্টা আগে অবধি জীবনের রেখা বজায় ছিল। যথারীতি ইন্সপেক্টর বেজার কথা বলে উঠল। ঘটনা সত্যিই রহস্যজনক, যদিও খানিকটা হলেও বিষয়টা পরিষ্কার। এই দেহটাই একটা কাহিনী বর্ণনা করছে। আমরা একটু এগিয়ে যেতেই দেহটাকে ভালো করে দেখতে পেলাম। মধ্যবয়স্ক একটা লোক, মুখ থুবড়ে পড়ে রয়েছে সে, এবং তার হাত দুটো ছড়িয়ে রয়েছে ফায়ারপ্লেসের দিকে। পিঠের উপর বিঁধে রয়েছে একটা ছুরি, ঠিক তার বাম কাঁধের একটু নিচে। এছাড়া তার ঠোঁটে লেগে রয়েছে হালকা রক্তের ছিটে। তার মৃত্যু ঘটার চিহ্ন শুধুমাত্র এটুকুই রয়েছে। দেহ থেকে কিছুটা দূরে কার্পেটের উপর পড়ে রয়েছে ঘড়ি দম দেওয়ার একটা চাপ। যখন আমি মেন্টাল পিসের উপর রাখা ঘড়িটার দিকে তাকালাম, দেখলাম ঘড়িটার সামনের কাঁচ খোলা রয়েছে। বুঝলেন তো? বলতে শুরু করলো ইন্সপেক্টর। এই লোকটা ফায়ার প্লেসের কাছে দাঁড়িয়ে ঘড়িতে দম দিচ্ছিল। সেই সময় খুনি তার পিছন থেকে তার দিকে অগ্রসর হয়, আর দম দেওয়ার শব্দের ফলে পায়ের শব্দ ঢাকা পড়ে যায় এবং খুনি পিছন থেকেই ওকে আঘাত করে। আর যেহেতু পিঠের বাঁ দিকে ছুরি মারা হয়েছে, ফলে বোঝাই যাচ্ছে খুনি হলো বাঁহাতি। সেটা একদম পরিষ্কার। যেটা পরিষ্কার নয় তা হলো খুনি কিভাবে এখানে ঢুকলো আর কিভাবে বেরিয়ে গেল। আশা করি দেহটা নিয়ে নাড়াচাড়া করা হয়নি, বলল থন্ডাই। না, আমরা ডক্টর ইগারটন, মানে যিনি পুলিশি ডাক্তার, ওনাকে ডেকে পাঠাই। উনি নিশ্চিত করেন যে লোকটা মারা গিয়েছে। উনি আপনার সাথে দেখা করতে এবং ময়না তদন্তের বিষয়ে বন্দোবস্ত করতে ফিরে আসবেন। তাহলে যতক্ষণ না উনি ফিরে আসছেন, দেহটা কেউ ছোবে না। শুধুমাত্র ছুরিটার তাপমাত্রা নেওয়া এবং সেটার হাতলটাকে পরিষ্কার করা ছাড়া। থন্ডাইক নিজের ব্যাগ থেকে এবার বের করে আনলো একটা বড় সড়ো থার্মোমিটার এবং ধুলো সরানোর হাঁপু। সে এবার থার্মোমিটারটা মৃতদেহটার জামার মধ্যে ঢুকিয়ে পেটের দিকটায় নিয়ে গিয়ে ঠেকাল এবং হাঁপড় ব্যবহার করে কিছুটা হলুদ পাউডার ছড়িয়ে দিল কালো চামড়ায় বাঁধানো ছুরির হাতলটার উপর। সেই হলুদ পাউডারগুলো ফু দিয়ে সরিয়ে দেওয়ার পর ইন্সপেক্টর বেজার ঝুঁকে পড়ল দেখার জন্য। কোনো হাতের ছাপ নেই। হতাশ কণ্ঠে বললেন তিনি। নিশ্চয়ই তার হাতে গ্লাভস পরা ছিল, কিন্তু এই খোদাই করা লেখাটা একটা সূত্র হতে পারে। বলে উনি ছুরিটার ধাতব অংশটার দিকে ইঙ্গিত করল। সেখানে অনভিজ্ঞ হাতে খোদাই করে লেখা ছোট্ট একটা শব্দ, ট্রেডিটোর। ইতালিয়ান ভাষায় এর অর্থ হলো বিশ্বাসঘাতক। ইন্সপেক্টর বলে চললেন। আর দারোয়ানের কাছ থেকে আমি এমন একটা খবর পেয়েছি যেটা এই কথার সাথে মিলে যাচ্ছে। আমরা শীঘ্রই তাকে নিয়ে আসবো, তখন শুনবেন সেই বিষয়ে। থন্ডাইক বলল, আপাতত যেহেতু মৃতদেহের অবস্থান তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে, তাই আমি সেটার কিছু ছবি এবং চিত্র অঙ্কন করে নিচ্ছি। তুমি বলেছিলে কিছুই ছোঁয়া হয়নি এখানে। ওই জানলাগুলো কে খুলেছে? আমরা আসার পর ওগুলো খোলা অবস্থাতেই ছিল, বললেন মিস্টার মার্শম্যান। জানেনই তো, আগের রাতে খুব গরম ছিল। থন্ডাইক নিজের ব্যাগ থেকে কিছু জিনিস বের করে আনলো। একটা ফোল্ডিং ক্যামেরা, ভাঁজ করা একটা ট্রাইপড, দৈর্ঘ্য মাপার টেপ, কাঠের তৈরি একটা স্কেল এবং ছবি আঁকার খাতা। সে ক্যামেরাটাকে এক কোণে রেখে একটা ছবি তুলল, যেখান থেকে দেহটা সহ পুরো ঘরটা এসে যাচ্ছে। তারপর সে চলে গেল দরজার দিকে এবং আরেকটা ছবি তুলল। জার্ভিস, তুমি ঘড়িটার সামনে দাঁড়াতে পারবে? জিজ্ঞেস করলো সে। এবং ঘড়িতে দম দেওয়ার ভঙ্গিতে হাতটা উঁচু করতে পারবে? ধন্যবাদ। এবার এভাবে দাঁড়াও, আমি একটা ছবি তুলে নিই। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, যেভাবে মৃত মানুষটা বোধহয় দাঁড়িয়েছিল সেটাকে নকল করার ভঙ্গিতে। আর থন্ডাইক সেটার একটা ছবি তুলে নিল। তারপর সে ট্রাইপডটা তুলে নিয়ে গিয়ে রাখল চক দিয়ে কাটা দাগের উপর, এবং সেখান থেকে আরও দুটো ছবি তুলল সে। অবশেষে মৃতদেহটার একটা ছবি নিল সে। ছবি তোলা শেষ হতে সে দ্রুত সেই ঘরের ফ্লোর প্ল্যানটা এঁকে নিল খাতাতে, যেখানে ঘরের প্রতিটা জিনিস কোথায় রাখা আছে সেটার পরিমাপ করে লেখা। কাজের এই পদ্ধতি দেখে ইন্সপেক্টরকে খানিক অধৈর্য মনে হল। আপনি বেশ উদ্যমী আছেন ডাক্তার, বললেন তিনি। আর আপনি সময়ও নষ্ট করেন না। হাতের ঘড়িতে চোখ রাখলেন তিনি। না, চিত্র আঁকা শেষ করে জবাব দেয় থন্ডাইক। একটা কেসের জন্য যে যে তথ্য জরুরি বলে মনে হয়
আমি সেসব কিছুই জোগাড় করে রাখি। হতে পারে এই তথ্যগুলো কোনো কাজেই লাগবে না, কিংবা দেখা গেল সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি আগে থেকে কিছুই আন্দাজ করতে পারবেন না, তাই আমি লক্ষ্য রাখি সবকিছু যাতে জোগাড় করে রাখা হয়। তবে দেখা যাচ্ছে ডক্টর ইগারটন এখন এসে পড়েছে। পুলিশের ডাক্তারটি থর্নডাইককে অভিবাদন জানালেন এবং তার পরপরই আমরা দেহটা পরীক্ষা করা শুরু করে দিই। থর্নডাইক একটা থার্মোমিটার বের করে আনলো। তাপমাত্রা চেক করে সেটা এগিয়ে দিল ডক্টর ইগারটনের কাছে। কমপক্ষে 10 ঘন্টা আগে মারা গিয়েছে। থার্মোমিটার দেখে বললেন তিনি। এ খুবই গুরুতর এবং রহস্যজনক এক মৃত্যু। আমিও একমত। থর্নডাইক সম্মতি জানায়। জার্ভিস, ছুরিটা ছুঁয়ে দেখো। আমি সেটার হাতলটা ছুলাম এবং এক প্রকার কর্কশ অনুভূতি হলো, যেন হাড় স্পর্শ করেছি। এটা পাঁজর ভেদ করে ঢুকেছিল। আমি বললাম, হ্যাঁ, আঘাতটায় কত জোর ছিল ভাবো। আর এটাও দেখো, পোশাকের কিছু জায়গা কুঁচকে গিয়েছে, যেন ছুরিটা বিঁধে দেওয়ার সময় সেটা ঘোরানো হয়েছিল। সেটা ভারী অস্বাভাবিক, বিশেষ করে যা জোরে আঘাত করা হয়েছে সেই দিক থেকে দেখলে। অস্বাভাবিক তো বটেই, বললেন ডক্টর ইগারটন। যদিও আমি নিশ্চিত নই এর থেকে বিশেষ কোনো তথ্য পাওয়া যাবে বলে। দেহটা সরানোর আগে কি ছুরিটা বের করবো আমরা? নিশ্চয়ই, উত্তর দিল থর্নডাইক। তবে দেহটা সরালে সমস্যা হতে পারে। আচ্ছা, 1 মিনিট। বলে সে তার পকেট থেকে একটা তার বের করে আনে। ছুরির খানিকটা দেহের বাইরে বেরিয়ে রয়েছে। সেখানের ব্লেড বরাবর তারটা জড়িয়ে ধরে সে। তারপর সেই তারের শেষ প্রান্তটা আমার হাতে দেয় ধরার জন্য এবং অস্ত্রটাকে পুরোপুরি টেনে বের করে আনে। সেটা বের করে নেওয়ার সাথে সাথে পোশাকের কুচকানো ভাবটা অদৃশ্য হয়ে গেল। দেখলে, বলল থর্নডাইক। তারটা বোঝাচ্ছে আঘাতটা কোন দিকে হয়েছে, আর পোশাক ছিঁড়ে যাওয়ার জায়গাটা সেটার সাথে মিলছে না। এই অ্যাঙ্গেলটা লক্ষ্য করো, এর থেকে বোঝা যাচ্ছে ছুরিটা কতটা ঘোরানো হয়েছে। এটা ভারী অদ্ভুত, বললেন ডক্টর ইগারটন। যদিও এটা আমাদের খুব একটা কাজে আসবে বলে মনে হয় না। বর্তমানে আমরা আপাতত সত্যিটাকে বোঝার চেষ্টা করি, বলল থর্নডাইক। নিশ্চয়ই। আমরা তাহলে দেহটা শোবার ঘরে নিয়ে গিয়ে পরীক্ষা শুরু করি। আমরা দেহটাকে ধরে নিয়ে গেলাম শোবার ঘরে এবং ক্ষত স্থানটা পরীক্ষা করলাম, কিন্তু নতুন কিছুই খুঁজে পেলাম না। তারপর আমরা দেহটাকে চাদর দিয়ে ঢাকা দিয়ে ফিরে এলাম লিভিং রুম। তো বন্ধুরা, বললেন ইন্সপেক্টর। আপনারা সকলে দেহটা দেখলেন, ক্ষতস্থান পরীক্ষা করলে, ঘর এবং আসবাবপত্রের মাপ নিলেন, ছবি নিলেন এবং একটা প্ল্যান তৈরি করলেন। কিন্তু এখনো আমরা এটা বুঝে উঠতে সক্ষম হইনি একজন মানুষ তার নিজের ঘরে খুন হলো, যেখানে ভিতরে ঢোকার একটাই রাস্তা এবং খুন হয়ে যাবার পর দরজা ভিতর থেকেই বন্ধ ছিল, জানলাগুলো মাটি থেকে অনেক উঁচুতে। সেখানে ধরার মতো পাইপ বা সেরকম জাতীয় কিছুই নেই, শুধু চ্যাপ্টা দেওয়াল এবং উপরে চড়ার মতোও কিছু নেই। ফায়ারপ্লেসটাও আধুনিক ধাঁচের, একটা বড় বিড়ালও চিমনি বেয়ে উঠতে পারবে না। তাহলে এবার প্রশ্ন হলো, খুনি কিভাবে ভেতরে ঢুকলো এবং কিভাবে বেরোলো? মিস্টার মার্চম্যান কথা বলে উঠলেন। কিন্তু বাস্তবে খুনি ঘরে প্রবেশ করতে সক্ষম হয়েছে এবং এখন আর সে এখানে নেই। তার মানে এখান থেকে পালানোর কোনো রাস্তা সে খুঁজে পেয়েছিল, অর্থাৎ পালিয়ে যাওয়াটা তার পক্ষে সম্ভব ছিল। সুতরাং সে কি করে পালালো সেটা আমরাও নিশ্চয়ই ভেবে বের করতে পারবো। ইন্সপেক্টর কোনো জবাব দিলেন না, শুধু হালকা হাসি ফোটালেন মুখে। থর্নডাইক বলল, ঘটনাটা এরকম ঘটেছিল। মৃত লোকটা এখানে একা ছিল, ঘরে আর কারো কোনো চিহ্ন ছিল না। একটা অর্ধেক খালি হয়ে আসা গ্লাস পড়েছিল টেবিলে। সে তখন পড়ছিল যখন সে বুঝতে পারে যে ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছে 12:10। সে হাতের বইটা নামিয়ে রাখে এবং উঠে দাঁড়ায় ঘড়িতে দম দেবে বলে। যখন সে তা করছিল তখন পিছন থেকে তাকে হামলা করে খুন করা হয়। ইন্সপেক্টর সেখানে যোগ করলে, এমন এক লোকের দ্বারা যে বাহাতি, সে চুপিসারে ভিতরে এসে দাঁড়িয়েছিল। থর্নডাইক সম্মতি জানাল। সূত্রগুলো তেমনটাই বলছে। এবার দারোয়ানটিকে নিয়ে আসুন এবং শুনি তার কি বলার রয়েছে। তাকে খুঁজে পেতে খুব অসুবিধা হলো না। লেটার বক্সের ফাঁক দিয়ে সে উকি মেরে দেখছিল। থর্নডাইক তাকে জিজ্ঞেস করল, তুমি জানো গত রাতে কে এই ঘরে এসেছিল? দারোয়ানটিকে দেখে লজ্জিত মনে হল। সে বলল, অনেক মানুষই তো আসে এবং বেরিয়ে যায়,
কিন্তু এখানে কেউ এসেছিল কিনা তা আমি বলতে পারবো না। মিস কার্টিসকে এখানে 9টার দিকে আসতে দেখেছিলাম। মিস কার্টিস আমার মেয়ে। অবাক কণ্ঠে বললেন মিস্টার কার্টিস। আমি তো জানতাম না। দারোয়ানটি বলল। উনি 9:30টার দিকে চলে যান। ইন্সপেক্টর জানতে চাইলে, উনি কি জন্য এসেছিলেন সেটা কি জানেন? মিস্টার কার্টিস কিছু একটা জবাব দিতে যাচ্ছিলেন, কিন্তু মিস্টার মার্চম্যান বাধা দিলেন। কোনো প্রশ্নের জবাব দেবেন না। ইন্সপেক্টর সান্ত্বনা সুরে বললে, আপনার মেয়েকে আমরা সন্দেহ করছি না, আমরা জানতে চাইছি না যে উনি বাহাতি কিনা। তিনি মিস্টার কার্টিসের দিকে ধূর্ত চোখে চাইলেন, যার মুখ এখন আচমকাই ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। ইন্সপেক্টর চটজলদি চোখ সরিয়ে নিলেন, যেন উনি কিছুই লক্ষ্য করেননি। সেই ইতালিয়ানগুলোর বিষয়ে বলো আমাদের। উনি দারোয়ানটিকে বললেন, তাদের প্রথমজন কখন এসেছিল? মোটামুটি 1 সপ্তাহ আগে। লোকটা দেখতে সাধারণ ধরনের, যারা রাস্তায় সঙ্গীত প্রদর্শন করে অনেকটা তাদের মতো। সে আমাদের লজে একটা চিঠি নিয়ে আসে। একটা নোংরা এনভেলপে ভরা ছিল চিঠিটা। নাম লেখা ছিল মিস্টার হাতরিজের জন্য। হাতের লেখা খুবই জঘন্য। লোকটা আমার হাতে চিঠিটা দেয় এবং বলে এটা মিস্টার হাতরিজের কাছে পৌঁছে দিতে। তারপর সে চলে যায়। আমি চিঠিটা নিয়ে সেটা লেটার বক্সে ফেলে দিই। তারপর কি হয়? পরের দিন একজন বয়স্ক ইতালিয়ান মহিলা এসে হাজির হন, যারা ভবিষ্যৎ বলে উনি অনেকটা তেমন দেখতে। আমি তাকে যত তাড়াই সে তত ফিরে আসে, এবং আমি যতক্ষণ না পর্যন্ত ক্লান্ত হয়ে পড়লাম ততক্ষণ এটা চলতেই থাকলো। তারপরও তোমার বেশ উন্নতি হয়েছে দেখছি। লোকটার পেটের দিকে দৃষ্টি দিয়ে বললেন ইন্সপেক্টর। হতে পারে। তো তার পরের দিন একজন আইসক্রিমওয়ালা আসে। লোকটা অত্যন্ত কুঁড়ে। সে বাইরে এমনভাবে দাঁড়িয়েছিল যেন ওখানে আঠা দিয়ে আটকে দেওয়া হয়েছে তাকে। সে ক্রমাগত ডেলিভারি বয়গুলোকে ফ্রি স্যাম্পেল দিয়ে যাচ্ছিল, এবং আমি যখন তাকে তাড়াতে গেলাম সে আমায় বলল তার ব্যবসার মধ্যে আমি যেন নাক না গলাই। ব্যবসা তা তো বটেই। ছেলেগুলো ওখানেই দাঁড়িয়েছিল, একটার পাশে আরেকটা, হাতে ধরে কাপ নিয়ে চেটে চেটে পরিষ্কার করছিল। একদম ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম সেদিন। সারাদিন লোকটা আমায় ব্যস্ত রেখেছিল, এবং এর পরের দিন একজন অর্গান বাজানোর লোক সাথে একটা বাদুর নিয়ে এসেছিল। সে ছিল এদের মধ্যে সব থেকে ফালতু। সে ছিল অভদ্র। পবিত্র গানের সুর ব্যবহার করে আজে বাজে গান গাইছিল সে। যখন আমি তাকে তাড়ানোর চেষ্টা করি তখন বাদরটা আমার পা ধরে টানাটানি শুরু করে দেয়। অন্যদিকে লোকটা নিজের বাজনা বাজিয়ে গান গাইতে থাকে। সে এক জঘন্য ব্যাপার হয়েছিল। স্মৃতিটা মনে করতে সে তার কপালে হাত বুলায়। ব্যাপারটা বুঝতে পেরে ইন্সপেক্টর হাসে। আর এখানেই তাদের আশা শেষ হয়ে যায়? প্রশ্ন করলেন তিনি। দারোয়ানটি নিচের মাথা নেড়ে সায় জানায়। যে চিঠিটা সেই ইতালিয়ান লোকটা তোমায় দিয়েছিল, ওটা তুমি চিনতে পারবে দেখলে? হ্যাঁ, পারবো। খানিক উত্তেজনার সাথেই জবাব দেয় দারোয়ানটি। ইন্সপেক্টর বেরিয়ে যান ঘর থেকে এবং খানিক পর হাতে করে চিঠির একটা বাক্স নিয়ে ফিরে আসে। এটা ওর পকেটে ছিল, বললেন তিনি। তারপর সেই বাক্সটা টেবিলের উপরে রাখলেন এবং একটা চেয়ার টেনে নিলেন। এখানে 3টে চিঠি একসাথে বাঁধা আছে। এটাই হবে বোধহয় সেটা। তিনি বাঁধনটা খুললেন এবং একটা নোংরা এনভেলপ বের করে আনলেন, যার উপর এলোমেলো হাতের লেখায় মিস্টার হাতরিজের নাম লেখা। সেই ইতালিয়ান লোকটা কি তোমায় এই চিঠিটাই দিয়েছিল? খুব নিবিড়ভাবে সেটা দেখল দারোয়ানটি। হ্যাঁ, এইটাই ছিল। ইন্সপেক্টর সেই এনভেলপটা খুলে ভিতরের চিঠিটা বের করে আনলেন এবং খুলে ফেললেন সেটা। তার ভুরু উঁচু হয়ে গেল। এটা নিয়ে আপনি কি মনে করেন ডক্টর? তিনি প্রশ্ন করলেন। চিঠিটা এগিয়ে দিলেন থর্নডাইকের দিকে। থর্নডাইক খানিকক্ষণ সেটা পর্যবেক্ষণ করল, খুব মনোযোগ সহকারে। তারপর সে এগিয়ে গেল জানলার দিকে, বের করে আনলো তার ম্যাগনিফাইং গ্লাস এবং খুব কাছ থেকে দেখলো কাগজটাকে। আমরা ভাবছিলাম আপনি খালি চোখে ওটা দেখতে পারবেন, বললেন ইন্সপেক্টর। লেখাটা বেশ মোটা অক্ষরেই লেখা হয়েছে। হ্যাঁ, জবাব দেয় থর্নডাইক। ভারী আকর্ষণীয় আবিষ্কার। কি মনে হয় মিস্টার মার্শম্যান্ট? আইনজীবী চিঠিটা হাতে নিলেন এবং আমি তার ঘাড়ের উপর দিয়ে উকি দিলাম। জিনিসটা সত্যিই কৌতূহল জাগানোর মতো। সাধারণ একটা কাগজে লাল কালি দিয়ে লেখা, এবং এখানেও হাতের লেখা বিচ্ছিন্ন। সেখানে লেখা রয়েছে, তোমাকে 6 দিন দেওয়া হচ্ছে কাজটা করার জন্য।
আর না পারলে কি হবে সেটা উপরের চিহ্নটা দেখে বুঝে নিও। এখানে যে চিহ্নের কথা বলা হয়েছে সেটা হলো একটা মাথার খুলি এবং দুটো হাড় ক্রস করে আঁকা। কাগজের উপর দিকে অঙ্কিত সেটা, দক্ষতার সাথে আঁকা হয়েছে সেটা। মিস্টার কার্টিসের দিকে চিঠিটা এগিয়ে দিয়ে মিস্টার মার্চম্যান বললে, এর থেকে বোঝা যায় সে খাল কেন ওরম চিঠি লিখেছিল। আমার বিশ্বাস সেটা আপনার কাছেই আছে এখন। হ্যাঁ আছে। জবাব দিলেন মিস্টার কার্টিস। নিজের বুক পকেট থেকে একটা চিঠি বের করে আনলেন এবং পড়ে শোনালেন। এই তো। হ্যাঁ, তুমি আসতে চাইলে আসতে পারো, যদিও সময়টা ঠিক নয়। আর তোমার ধমকি চিঠিগুলো আমায় বিনোদিত করেছে। ইতি অ্যালফ্রেড হাথরিচ। মিস্টার হাথরিজ কি কখনো ইতালি গিয়েছিলেন? জানতে চাইলেন ইন্সপেক্টর। ও হ্যাঁ, উনি গত বছরের প্রায় সবটাই কেপ্রিতে কাটিয়েছিলেন। যাক, এটা থেকে একটা সূত্র তো পাওয়া গেল। এটা দেখুন, এই বাকি দুই চিঠিগুলোতে ইসি পোস্টমার্ক রয়েছে, আর স্যাফরন হিল ইসিতে অবস্থিত। এবার এটা দেখুন। সে এবার অন্তিম চিঠিটা খুলে ধরল এবং আমরা দেখলাম এখানেও মাথার খুলি আর হাড় দিয়ে চিহ্ন আঁকা রয়েছে। এখানে লেখা, সাবধান। ক্যাপ্রির কথা মনে আছে তো? আপনার কাজ যদি হয়ে গিয়ে থাকে ডাক্তার, তাহলে আমি এই ইতালিয়ানদের খোঁজ করতে পারি। চার্টে ইতালিয়ানকে খুঁজে বের করা খুব একটা কঠিন কাজ হবে না, আর তাদের চিনে নেওয়ার জন্য দারোয়ানটা তো রয়েছে। থর্নডাইক বলল, আপনার যাওয়ার আগে দুটো বিষয় আমি নিষ্পত্তি করতে চাই। প্রথমটা হলো ছুরিটা। ওটা নিশ্চয়ই আপনার পকেটে রয়েছে, তাই না? আমি ওটা একবার দেখতে পারি? অনিচ্ছা সত্ত্বেও ইন্সপেক্টর সেটা থর্নডাইককে দিলে। অস্ত্রটা অতুলনীয়, বলল থর্নডাইক। ঘুরিয়ে ফিরিয়ে বেশ নিপুণভাবে পর্যবেক্ষণ করছে সে সেটাকে। আকৃতি এবং উপাদান দুদিক থেকেই অস্বাভাবিক। এটা অ্যালুমিনিয়ামের হাতল, আমি আগে কখনো দেখিনি। জিনিসটাকে হালকা করার জন্য অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে, এবং এটাকে সরু করে বানানো হয়েছে যাতে সহজে হাতে চলে আসতে পারে। হতে পারে। বলল থর্নডাইক। সে তখনও পরীক্ষা করে চলেছে সেটাকে এবং অবশেষে পকেট থেকে লেন্স বের করে আনলো সে। এনার মতো আমি কাউকেই দেখিনি। ঠাট্টা সুরে বললেন ইন্সপেক্টর। ওনার নীতি হলো এটাকেও লেন্স দিয়ে দেখি। আমার তো মনে হয় এবার উনি ওটার মাপও নেবেন। ইন্সপেক্টরের কথাই ঠিক প্রমাণ হলো। নিজের খাতায় ছুরিটার একটা ছবি আঁকার পর থর্নডাইক একটা ভাঁজ করা স্কেল এবং মাপ নেওয়ার যন্ত্র বের করল। তারপর সেগুলো দিয়ে ছুরিটার বিভিন্ন স্থানের সঠিক সঠিক মাপ নিয়ে ফেলল সে। প্রতিটা মাপ সে নিজেই নিল। আরও একটা বিষয়, অবশেষে বলল সে। ছুরিটা দিয়ে দিল ইন্সপেক্টরকে। রাস্তার উপরে বাড়িটা নিয়ে কিছু চিন্তা রয়েছে। সে এগিয়ে গেল জানলার কাছে এবং চাইল সামনের বিল্ডিংটার দিকে। আমরা এখন যে বিল্ডিংয়ে আছি ওটাকেও ঠিক একই রকম দেখতে। দুই বিল্ডিংয়ের মধ্যেকার দূরত্ব কমপক্ষে 30 গজের মতো হবে, যার মাঝে রয়েছে ঝোপঝাড় আর নুড়ি বিছানো রাস্তা। যদি ওই ঘরগুলোতে গত রাতে কেউ থেকে থাকে, তাহলে আমরা এমন কাউকে খুঁজে পেতে পারি যে এই অপরাধ কাণ্ড নিজের চোখে দেখেছে। এই ঘরে ভালো রকমের আলো এবং সবকটা পর্দা তোলা ছিল, ফলে ওই ঘর থেকে যদি এই দিকে কেউ চোখ রেখে থাকে, তাহলে পরিষ্কার সবকিছু দেখতে পেয়ে যাবে। বিষয়টা একবার দেখা উচিত। কথাটা ঠিক বলেছেন তো, বললেন ইন্সপেক্টর। যদি কেউ কিছু দেখে থাকে তারা নিশ্চয়ই কাগজে খবরটা পড়িয়ে সেই বিষয়ে জবানি দিতে এগিয়ে আসতে পারে। কিন্তু আমায় এখন যেতে হবে, আর ঘরটাকেও বন্ধ করতে হবে আমায়। সিঁড়ি দিয়ে নেমে আসার সময় মিস্টার মার্চম্যান বললে যে উনি সন্ধ্যার দিকে আমাদের সাথে দেখা করতে আসবে, আর বললে, তবে এখন কিছু জানা থাকলে বলতে পারেন। জানার আছে, বলল থর্নডাইক। আমি জানতে চাই এই লোকটাকে খুন করে কার লাভ। সেটা এক জটিল কাহিনী, জবাব দেয় মিস্টার মার্চম্যান। চলুন বাগানের দিকে হাঁটা যাক, সেখানে আমরা গোপনীয়তার সাথে কথা বলতে পারবো। তিনি মিস্টার কার্টিসকে ইশারা করলেন এবং ইন্সপেক্টর চলে যাবার পর আমরা দারোয়ানকে জানিয়ে বাগানে প্রবেশ করলাম। মিস্টার মার্চম্যান বলতে শুরু করলেন, আপনার প্রশ্নের উত্তরটা অত্যন্ত সহজ। আলফ্রেড হাথরিচের মৃত্যুতে একজন মানুষেরই শুরু থেকে লাভ রয়েছে, আর সে হলো তার এক্সিকিউটিভ এবং একমাত্র উত্তরাধিকারী, একজন মানুষ যার নাম লিওনার্ড উলফ। মৃতের সাথে তার কোনো রকম সম্পর্ক নেই, শুধু একজন বন্ধু মাত্র। কিন্তু সে এবার সমস্ত সম্পত্তি পেয়ে যাবে, যার পরিমাণ 20,000 পাউন্ড।
অবস্থাটা অনেকটা এইরকম। অ্যালফ্রেড হাথরিচ তাদের দুই ভাইয়ের মধ্যে বড়জন। তার ছোট ভাই অর্থাৎ চার্লস তার বাবার আগেই মারা যায়। পরিবারে ছিল তার স্ত্রী এবং 3 সন্তান। 15 বছর আগে ওদের বাবা মারা যান। ওনার সমস্ত সম্পত্তি অ্যালফ্রেডের নামে করে দিয়ে যান তিনি। চুক্তি ছিল যে অ্যালফ্রেড তার ছোট ভাইয়ের পরিবারের খেয়াল রাখবে এবং বাচ্চাগুলোকে সম্পত্তির পরবর্তী উত্তরাধিকারী করবে। কোনো উইল বানিয়েছিলেন তিনি। মৃত্যুর কিছুদিন আগে বৃদ্ধ একটা উইল বানিয়েছিলেন মৃত ছেলের বন্ধুদের চাপ দেওয়ার ফলেই। কিন্তু ওনার অনেক বয়স হয়েছিল এবং খানিক বিভ্রান্তও ছিলেন তিনি। তাই অ্যালফ্রেড সেখানে আপত্তি জানায়, বলে উইল ভুলভালভাবে বানানো হয়েছে এবং শেষমেশ সেই উইল বাতিল করে দেওয়া হয়। তারপর থেকে অ্যালফ্রেড হাথরিচ তার ভাইয়ের পরিবারের সাহায্যের জন্য 1 পয়সাও খরচ করেনি। যদি আমার ক্লায়েন্ট মিস্টার কার্টিস না থাকতেন তাহলে হয়তো তারা না খেয়ে মারা যেত। তিনি সেই বিধবা এবং বাচ্চাগুলোর পড়াশোনার দায়িত্ব নিয়ে রেখেছেন। সম্প্রতি পরিস্থিতি খানিকটা জটিল হয়ে দাঁড়িয়েছে। প্রথমত চার্লসের বড় ছেলে অর্থাৎ এডমন্ড এখন একজন প্রাপ্তবয়স্ক। সে তার আইনি ট্রেনিং শেষ করে ফেলেছে এবং অংশীদারিত্বের ভালো একখানা প্রস্তাবও পেয়েছে সে। সেই কারণে আমরা অ্যালফ্রেডকে বলেছিলাম এই অংশীদারিত্বে পর্যাপ্ত টাকা বিনিয়োগ করতে, যেমনটা তার বাবার ইচ্ছা ছিল। তার দ্বিতীয় কারণটা এক কষ্টকর এবং লজ্জাজনক কাহিনীর সাথে জড়িত। অ্যালফ্রেডের এক ঘনিষ্ঠ বন্ধু রয়েছে যার নাম লিওনার্ড উলফ, যার খানিক দুর্নাম রয়েছে। ওরা দুজন হেস্টার গ্রিন নামক এক মহিলার সাথে জড়িত ছিল, যার অ্যালফ্রেডের উপর সুনিশ্চিত কিছু অধিকার ছিল। অ্যালফ্রেড এবং লিওনার্ড একটা চুক্তি করে। লিওনার্ড বিয়ে করবে হেস্টারকে এবং পরিবর্তে অ্যালফ্রেড নিজের মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি লিওনার্ডকে দিয়ে যাবে। এই চুক্তির লেনদেন কি শেষ হয়ে গেছে? দুর্ভাগ্যবশত হ্যাঁ, চুক্তির কাজ শেষ হয়ে গিয়েছে। তবুও আমরা চেষ্টা করছিলাম যদি কোনোভাবে বিধবা বউটা আর তার ছেলেদের জন্য কিছু করা যায় কিনা। আমার ক্লায়েন্টের মেয়ে মিস কার্টিস, সেও গতরাতে হার্টিজের কাছে গিয়েছিল এই একই কারণে। যদিও সেটা করার কোনো প্রয়োজন ছিল না, কারণ বিষয়টা আমরা নিজেরাই দেখছিলাম। কিন্তু যেহেতু সে চার্লসের ছেলে এডমন্ডের সাথে এনগেজড, তাই আমি কল্পনা করতে পারি ওদের সাক্ষাতে গতরাতে সম্ভবত তর্কাতর্কি হয়েছিল। থন্ডাই কিছুক্ষণ চুপ করে রইল। নিচের মাটি এবং গাছগুলোর দিকে দৃষ্টি দিয়ে হেঁটে চলল ধীরে ধীরে। তাকে দেখে নিবদ্ধ লাগলো, যেন সে কিছু একটা খুঁজছে। একটু বাদে সে প্রশ্ন করল, এই লিওনার্ড উলফ লোকটা কেমন? এটা তো স্পষ্ট যে সে মানুষ ভালো নয়, কিন্তু বাকি দিক দিয়ে সে কেমন? যেমন সে কি বোকা? একেবারেই না। সে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত এবং আমার বিশ্বাস যন্ত্রপাতি ব্যবহারে সে দক্ষ। সম্প্রতি সে কিছুটা সম্পত্তি লাভ করেছে, কিন্তু সে তার বেশিরভাগ সময় এবং টাকা জুয়া খেলা এবং অন্যান্য খারাপ জিনিসের পিছনে লাগায়। তাই আমার মনে হয় টাকা পয়সার ঘাটতি রয়েছে এখন তার। আর তাকে দেখতে কেমন? তার সাথে আমার একবার দেখা হয়েছে। যতদূর আমার মনে পড়ে সে উচ্চতায় খাটো, রোগা এবং দাড়ি কামানো মুখ। এছাড়া তার বাঁ হাতের মাঝের আঙুলটা নেই। আর তিনি থাকেন কোথায়? উনি কেন্টে মর্টনগঞ্জে থাকেন। বললেন মিস্টার মার্চমেন্ট। আচ্ছা, যদি আপনি সব তথ্য আমার থেকে পেয়ে গিয়ে থাকেন তাহলে আমায় অনুমতি দিন। আমায় বেরোতে হবে, সেই সাথে মিস্টার কার্টিসকেও। ওনারা দুজন আমাদের সাথে হাত মিলিয়ে চলে গেলেন। কেসটা ভারী অদ্ভুত এবং রহস্যজনক, জার্ভিস। সামনের ঝোপটার দিকে ঝুঁকে পড়ে বলল সে। ইন্সপেক্টর ভুল পথে অগ্রসর হয়েছে, আ ক্লিয়ার ডিস্ট্রাকশন। তবে সেটা তার কাজ। এই তো দারোয়ানটা বোধহয় আমাদের থেকে কিছু জানতে এসেছে, কিন্তু পরিবর্তে এগিয়ে আসা দারোয়ানটিকে দেখে সে হাসল এবং জিজ্ঞাসা করল, সেই বাড়িগুলো কোথায় তুমি বলতে পারবে? গডম্যান স্ট্রিট স্যার। জবাব দেয় দারোয়ান। সেখানের বেশিরভাগই অফিস। আর বাড়ির নাম্বার? যেমন সেই 3 তলার জানলাটা। সেটা হলো 6 নাম্বার, কিন্তু বিপরীতে যেটা অর্থাৎ মিস্টার হাথরিচ যেখানে থাকতেন সেই ঘরের নাম্বার 8। অসংখ্য ধন্যবাদ। থন্ডাইক এগোনোর জন্য পা বাড়াচ্ছিল, কিন্তু সে ঘুরে দাঁড়ালো দারোয়ানটির দিকে। সে বলল, আচ্ছা বলছি, আমার হাত থেকে ভুলবশত একটা জিনিস জানলা দিয়ে নিচে পড়ে গেছে। ছোট চ্যাপটা ধাতুর জিনিস, অনেকটা এরকম। সে দ্রুত একটা চাকতির ছবি আঁকল, যার মধ্যিখানে ষড়ভুজাকার গর্ত রয়েছে। সেটা এগিয়ে দিল দারোয়ানটির দিকে। আমি জানি না কোথায় গিয়ে পড়েছে এটা। এই চ্যাপটা জিনিসগুলো খুব তিরিং বিরিং করে লাফায়। তুমি কি মালিকে বলতে পারবে সেটা খোঁজ করতে? যদি সেটা আমায় খুঁজে দিতে পারো তাহলে আমি তোমায় পুরস্কার দেব।
অন্য কারো কাছে সেটার দাম না থাকলেও আমার কাছে রয়েছে। দারোয়ানটি স্যালুট করল এবং গেটের দিকে যাওয়ার সময় পিছনে তাকিয়ে দেখলাম সে যথারীতি ঝোপগুলোতে খোঁজ করা শুরু করে দিয়েছে। থন্ডাইকের থেকে কোন জিনিসটা নিচে পড়েছে সেটা আমি কিছুতেই মনে করতে পারছিলাম না। আমি ওকে কিছু হারাতেও দেখিনি। তাছাড়া ও এমন মানুষ নয় যে নিজের মূল্যবান জিনিসকে অযত্নে রাখবে। আমি সেই বিষয়ে তাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তখন সে আচমকা ঘুরে যায় পটম্যান স্ট্রিটের দিকে এবং 6 নম্বর দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। খুব সন্তর্পণে বাসিন্দাদের নামগুলো পড়তে থাকে সে। 4 তলা, বলল সে। মিস্টার থমাস বার্লো, কমিশন ম্যানেজার। মনে হয় মিস্টার বার্লোর সাথে আমাদের একবার দেখা করা উচিত। আমরা দ্রুত পাথরের তৈরি সিঁড়িগুলোর দিকে এগিয়ে গেলাম এবং 4 তলায় পৌঁছানো অবধি ওকে অনুসরণ করে গেলাম। আমি হাফ ধরে গিয়েছিল প্রায়। আমরা কমিশন এজেন্টের ঘরের দরজার সামনে এসে থামলাম। ভিতরে কিছু নড়াচড়া শব্দ কানে এলো আমাদের। থন্ডাইক খুব সাবধানে দরজাটা খুলল এবং আমরা দুজনে উকি দিলাম সেখানে। খানিক বাদে থন্ডাইক আমার দিকে ফিরে হাসল এবং দরজাটা পুরোপুরি খুলে দিল। ভিতরে লম্বা উচ্চতার একটা 14 বছরের ছেলে বেশ দক্ষতার সাথে একটা খেলনা নিয়ে খেলা করছে। ছেলেটা এতটাই মনোযোগ দিয়ে খেলছিল যে সে আমাদের ঘরে ঢোকা এবং দরজা বন্ধ করাটা লক্ষ্যই করল না। যথারীতি খেলনাটা দড়ি থেকে স্লিপ করে ময়লা ফেলার বালতিতে গিয়ে পড়ল। ছেলেটা ঘুরে তাকাতে আমাদের দেখতে পেল এবং মনে হলো যেন সে লজ্জা পেয়েছে। দাঁড়াও, তোমায় একটু সাহায্য করে দিই, বলে থন্ডাই বালতিটা থেকে ছেলেটার খেলনাটা বের করে এনে সেটা আবার বাচ্চাটার হাতে দিল। মিস্টার বার্লো এখানে নেই মনে হচ্ছে। তা উনি কখন আসবেন? উনি আজকে আসবেন না। বলল বাচ্চাটা। আমার আসার আগে উনি চলে গেছেন। আমার একটু দেরি হয়েছিল। আচ্ছা, তাহলে কি করে বুঝলে উনি আজ আসবেন না? উনি একটা নোট রেখে গেছেন। ছেলেটা কাগজখানা দেখালো। সেখানে লাল কালিতে কিছু লেখা রয়েছে। থন্ডাইক সেটা চোখের কাছে এনে দেখল এবং তারপর জিজ্ঞেস করল, গতকাল তুমি কি ভুল করে কালির দোয়াতটা ভেঙে ফেলেছিলে? ছেলেটিকে অবাক দেখালো। সে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আমি জানতাম না, তাই তো জিজ্ঞেস করলাম। কিন্তু আমি দেখলাম যে উনি চিঠি লেখার জন্য নিজের পেন ব্যবহার করেছে। আমি এখানে এসেছিলাম কারণ এই মিস্টার বার্লোকে আমার এক বন্ধুর মতো মনে হলো, তাই আমি ওনাকে চিনি কিনা সেটা দেখার জন্য এসেছি। আচ্ছা, তুমি কি বলতে পারবে উনি কি লম্বা, রোগা, কালো চুল এবং ওনার দাড়ি সব সময় কামানো থাকে? ছেলেটা থন্ডাইকের দিকে অবিশ্বাসের চোখে তাকাল। না, এসব তো একেবারেই তার মতো শোনাচ্ছে না। আমাদের মিস্টার বার্লো রোগা, কিন্তু তিনি লম্বা বা তার কালো চুল কোনোটাই নেই। ওনার বাদামি রঙের চাপদারি রয়েছে। তিনি চশমা পরেন এবং একটি পরচুলা রয়েছে তার। আমি পরচুলা চিনতে পারি কারণ আমার বাবাও পরেন বলে। উনি সেটা হুকে আটকে চুলগুলো আঁচড়ান, আর সেই দেখে আমি হেসে ফেললে আমায় বকা দেন। আচ্ছা, আমার বন্ধুটির বাহাতে ব্যথা লেগেছিল, বলল থন্ডাই। ছেলেটা উত্তর দিল, সেটা আমি বলতে পারবো না, কারণ মিস্টার বার্লো হাতে গ্লাভস পরে। অন্তত ওনার বাহাতে একটা গ্লাভস সবসময় থাকে। থন্ডাইক বলল, ঠিক আছে, আমি তাহলে ওনার জন্য একটা চিঠি লিখে দিচ্ছি। তুমি আমায় একটা কাগজ আর কালি দিতে পারবে? ওনার শিশিতে কিছুটা আছে বোধহয়। কলমটা আমি ভরে দিচ্ছি, দিন। ছেলেটা কাপবোর্ড থেকে একটা কম দামি কাগজ আর সেই সাথে একটা এনভেলপ বের করল। তারপর কলমটা কালিতে ডুবিয়ে নিয়ে সেটা দিয়ে দিল থন্ডাইকের হাতে। সে তখন চট করে একটা নোট লিখে ফেললো সেখানে। তারপর ওটা ভাঁজ করে সেটা এনভেলপে ঢুকিয়ে উপরে ঠিকানা লিখতে যাচ্ছিল, কিন্তু মাঝপথে সে তার মন পরিবর্তন করে। এখানে আর এটা রাখছি না, বলল সে। ভাঁজ করা কাগজটা পকেটে ঢুকিয়ে নিল সে। ওনাকে বলো আমি এসেছিলাম, মিস্টার হ্যারিস বাজ, আর বলবে আমি 2-1 দিনের মধ্যে আবার আসবো। আমরা বেরিয়ে যাওয়ার সময় যুবকটিকে বিভ্রান্ত দেখালো। এমনকি সে ল্যান্ডিংয়ে বেরিয়ে এসে সিঁড়ির রেলিংয়ে উকি দিয়ে চুপি চুপি আমাদের বেরিয়ে যাওয়া দেখছিল। যদিও থর্নডাইকের চোখে সেটা পড়েছিল, কিন্তু সে দ্রুত চোখ সরিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। সত্যি বলতে গেলে সেই ছেলেটির মতো আমিও সমানভাবেই হতভম্ব। থর্নডাইক কি করছে তার মাথামুন্ডু বুঝতে পারছি না।
আমি কোনোভাবেই ভেবে বের করতে পারছিলাম না যে তার এই সব কাজের সাথে তদন্তের কি সম্পর্ক। আমার কৌতূহল তখন চরমে যখন সে সিঁড়ির একটা জানলার কাছে এসে থামল, নিজের পকেট থেকে সেই চিরকুটটা বের করলো, আলোর দিকে তুলে ধরে নিজের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখল সেটাকে এবং হাসল। ভাগ্য, বলে উঠে সে, যদিও সেটা তৎপরতা এবং বুদ্ধিমত্তার জায়গা নিতে পারবে না, কিন্তু উপরি লাভ তো বটেই। এই যে আমার জ্ঞানী বন্ধু, আমাদের কাজ ভালোই যাচ্ছে। যখন আমরা হলওয়েতে এসে পৌঁছালাম তখন থর্নডাইক হাউসকিপারের সামনে দাঁড়িয়ে পড়ে লোকটাকে নমস্কার জানায়। আমি এই মিস্টার বার্লোর সাথে দেখা করতে গিয়েছিলাম, বলল সে। উনি বেশ তাড়াতাড়ি বেরিয়ে গেছেন শুনলাম। হ্যাঁ স্যার, লোকটি জবাব দিল। উনি 8:30টার দিকে বেরিয়ে গিয়েছেন। অনেক তাড়াতাড়ি? উনি কি অনেক আগে এখানে এসেছিলেন? আমার তো তাই মনে হয়, হেসে বলল লোকটি। তবে উনি যাওয়ার সময় আমার শিফট শুরু হয়। ওনার সাথে কি কোনো ব্যাগ ছিল? হ্যাঁ স্যার, দুটো ছিল। একটা চৌকো আর অন্যটা লম্বা এবং সরু, খুব সম্ভব 5 ফুট লম্বা ছিল। সেগুলো ট্যাক্সিতে নিয়ে যেতে আমি তাকে সাহায্য করেছিলাম। 4 চাকা ট্যাক্সি ছিল তো? হ্যাঁ স্যার। মিস্টার বার্লো এখানে এসে উঠেছেন খুব বেশি দিন নিশ্চয়ই হয়নি, তাই না? না, উনি এই 6 সপ্তাহ আগে এসে উঠেছেন এখানে, লোকটি জবাব দেয়। ঠিক আছে, আমি আবার অন্য একদিন আসবো। হ্যাভ আ গুড ডে, বলল থর্নডাইক। সে তারপর বেরিয়ে এলো বিল্ডিংটা থেকে এবং সোজা হেঁটে চলে গেল রাস্তার ধারের ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। সে সেখানে একটা ক্যাব ড্রাইভারের সাথে কিছুক্ষণ কথা বলল, তারপর ঠিক করলো এই ট্যাক্সি করে অক্সফোর্ড স্ট্রিটের একটা দোকানে যাবে। সেখানে গিয়ে ড্রাইভারটিকে ভালো মতো বকশিশ দিয়ে সে ঢুকে গেল দোকানের ভিতর। আমাকে ওখানে রেখেই সে চলে গেল। খানিক বাদে হাতে একটা প্যাকেজ নিয়ে সে বেরিয়ে এলো। আমাকে বলল, পল্টনের জন্য কিছু লোহার যন্ত্রপাতি নিয়েছি। এরপরে সে যা কিনল সেটা কিছুটা অস্বাভাবিক ছিল। হলবান ধরে হেঁটে যাওয়ার সময় ওর চোখে পড়ে একটা আসবাবপত্রের দোকান। সেখানে 1870 সালের দুঃখজনক ঘটনার অন্তর্ভুক্ত পুরনো কিছু ফরাসি অস্ত্র টাঙিয়ে রাখা। একটুক্ষণ সেদিকে তাকিয়ে থর্নডাইক ঢুকে পড়ল দোকানটার ভিতর এবং বেরিয়ে এলো হাতে করে সোয়ার্ড বানোয়েট ও পুরাতন একটা চেসবোর্ড রাইফেল নিয়ে। এই সমস্ত জিনিস কি জন্যে? হাঁটার সময় আমি ওকে জিজ্ঞেস করলাম। বাড়ির সুরক্ষার জন্য এসব, সে দ্রুত জবাব দিল। ভাবো আচমকা একগাদা গুলি বর্ষণ এবং সেই সাথে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়া। বিষয়টা বাঘা বাঘা ডাকাতদেরকেও ভয় পাইয়ে দেবে। নিজের বাড়ির সুরক্ষার এই অদ্ভুত পরিকল্পনা শুনে আমার হাসি পায়, কিন্তু আমার বন্ধুটির এরকম আজব আচরণের কারণটাও আমি ভেবে চললাম। আমি নিশ্চিত এই সব কিছু জড়িত রয়েছে সেই খুনের তদন্তের সাথে, কিন্তু কিভাবে সেটা আমি ভেবে বার করতে পারছি না। দুপুরে লাঞ্চ সারার পর আমি দ্রুত সকালে ফেলে রাখা কাজগুলো সেরে ফেলি। থর্নডাইক ব্যস্ত ছিল একটা আঁকার খাতা, স্কেল এবং কম্পাস নিয়ে। তার বানানো রাফ স্কেচটার একটা নিখুঁত ছবি বানাচ্ছে সে। পল্টন হাতে একটা খয়েরি রঙের কাগজের তৈরি প্যাকেজ ধরে আগ্রহী চোখে তাকিয়ে রয়েছে তার দিকে। কোর্ট থেকে বাড়ি ফেরার পথে আমার দেখা হয়ে গেল মিস্টার মার্চমান্টের সাথে। তিনিও আমাদের অফিসের দিকেই যাচ্ছিলেন, তাই দুজনে একসাথে হাঁটতে শুরু করলাম। থর্নডাইক ডেকে পাঠালেন, বললেন উনি। সে একখানা হাতের লেখা স্যাম্পেল চায়, তাই ভাবলাম নিজে গিয়ে সেটা দিয়ে আসি এবং দেখি নতুন কোনো খবর পাওয়া যায় কিনা। যখন আমরা অফিসে গিয়ে পৌঁছালাম দেখলাম থর্নডাইক এবং পল্টনের মধ্যে গভীর আলোচনা চলছে। আর অবাক হয়ে দেখলাম টেবিলের উপর রাখা আছে সেই অ্যালুমিনিয়ামের ছুরিটা যেটা দিয়ে খুনটা করা হয়েছে। আপনার কথা মতো হাতের লেখা নমুনা আমি নিয়ে এসেছি, বললেন মিস্টার মার্চম্যান। লোকটার থেকে যে চিঠিটা কার্টিস পেয়েছিলেন সেটা উনি নিজের কাছেই রেখেছিলেন। তিনি নিজের পকেট থেকে চিঠিটা বের করলেন এবং এগিয়ে দিলেন থর্নডাইকের দিকে। সে ওটা ভালো মতো পর্যবেক্ষণ করল এবং তাকে দেখে বেশ সন্তুষ্ট দেখালো। যাই হোক, বললেন মিস্টার মার্চম্যান। হাতে তুলে নিলেন ছুরিটা। আমি জানতাম এটা ইন্সপেক্টর নিয়ে গিয়েছিলেন, উনি আসলটা নিয়ে গেছে, বলল থর্নডাইক। এটা ওটার একটা নকল, আমার আঁকা ছবি দেখে পল্টন বানিয়েছে। হ্যাঁ, তাই নাকি? বিস্মিত হয়ে বলে ওঠেন মিস্টার মার্চম্যান।
দেখে একেবারে নিখুঁত লাগছে। আর আপনি কাজটা খুব তাড়াতাড়িও করেছেন। যে মানুষ লোহা নিয়ে কাজ করে তার জন্য এই কাজটা অত্যন্ত সহজ, বলল পল্টন। আর তার প্রমাণ তো আপনি দেখতেই পাচ্ছেন, যোগ করল থন্ডাই। ঠিক এই সময় একটি ঘোড়ার গাড়ি এসে থামার শব্দ হলো দোরগোড়ায়। তার একটু পর দ্রুত পায়ের হেঁটে আসার শব্দ পাওয়া গেল সিঁড়িতে। তারপর শোনা গেল দরজায় সজোরে করাঘাত। পল্টন গিয়ে দরজাটা খুলতেই হন্তদন্ত হয়ে ঘরে এসে প্রবেশ করলেন মিস্টার কার্টিস। খুব খারাপ কিছু ঘটে গিয়েছে মার্চম্যান্ট, বললেন তিনি। এডিথ আমার মেয়ে, তাকে খুনের অপরাধে গ্রেফতার করা হয়েছে। ইন্সপেক্টর বেজার আমাদের বাড়ি এসে ওকে তুলে নিয়ে যায়। কি যাচ্ছে তাই অবস্থা, আমি এবার পাগল হয়ে যাব। থন্ডাইক নিজের একটা হাত উত্তেজিত মানুষটার কাঁধে রাখল। চিন্তা করবেন না মিস্টার কার্টিস, বলল সে। ভয় পাওয়ার কিছু নেই। আপনার মেয়ে কি বাহাতি? হ্যাঁ, দুর্ভাগ্যবশত তাই। কিন্তু এখন কি করব আমরা? হে ভগবান, ডক্টর থর্নডাইক, ওরা ওকে জেলে নিয়ে গেছে। জেলে? আপনি ভাবতে পারছেন? ওনাকে আমরা শীঘ্রই ছাড়িয়ে আনবো, বলল থন্ডাইক। কিন্তু শোনো, কেউ একজন দরজায় এসে দাঁড়িয়েছে। সাথে সাথে দরজায় টোকা পড়ার শব্দ হলো। আমি যখন দরজাটা খুললাম, দেখলাম ইন্সপেক্টর বেজার দাঁড়িয়ে সেখানে। খানিকের জন্য সবকিছু নিশ্চুপ হয়ে যায়। তারপর ইন্সপেক্টর এবং মিস্টার কার্টিস দুজনেই একে অপরকে চলে যাবার অনুরোধ করে। ইন্সপেক্টর যাবেন না, বলল থন্ডাইক। আপনার সাথে আমার কিছু কথা আছে। মিস্টার কার্টিস, আপনি 1 ঘন্টা পর আবার আসুন। আশা করি ততক্ষণে ভালো কিছু খবর তৈরি রাখবো আপনার জন্য। মিস্টার কার্টিস সাথে সাথে সম্মতি জানিয়ে আগের মতোই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। তিনি চলে যেতে থন্ডাইক ঘুরে দাঁড়ায় ইন্সপেক্টরের দিকে এবং শুকনো কণ্ঠে বলে, আপনি খানিক ব্যস্ত ছিলেন তো? হ্যাঁ, জবাব দেয় বেজার। কোনো সময় আমি নষ্ট করিনি। আর আমি যথারীতি মিস কার্টিসের বিরুদ্ধে জোরালো একটা কেসও তৈরি করে ফেলেছি। ভিকটিমকে উনিই শেষবার দেখেছিলেন। লোকটার প্রতি তার রাগও ছিল। সেই সাথে মেয়েটা বাহাতি, এবং আপনার নিশ্চয়ই মনে আছে খুনি বাহাতে খুন করেছে। আর কিছু? হ্যাঁ, আমি সেই ইতালিয়ানগুলোর সাথে কথা বলেছি এবং দেখা যাচ্ছে পুরো বিষয়টা আগে থেকেই পরিকল্পিত ছিল। একজন বিধবার পোশাক পরা মহিলা তাদের টাকা দিয়েছিল এইসব করার জন্য। আর সেই মহিলাই দারোয়ানটির কাছে চিঠি দিয়ে গিয়েছিল। ওরা তাকে এখনো শনাক্তকরণ করতে পারেনি, কিন্তু তাকে প্রায় মিস কার্টিসের উচ্চতার বলেই তারা জানিয়েছে। আর মহিলা কিভাবে সেই ঘরের দরজা ভিতর থেকে বন্ধ রেখে পালিয়েছিল? ওয়েল, সেটা এখনের মতো রহস্য আমাদের কাছে। যদি না আপনার কাছে এর কোনো ব্যাখ্যা থাকে। কথাটা বলে শেষে একটু হাসলেন ইন্সপেক্টর। তারপর যোগ করলেন, যেহেতু সেখানে ঢোকার পর আমরা কাউকে দেখতে পাইনি, তাই খুনি কিছু একটা করে ওখান থেকে পালিয়েছিল। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে, বলে ওঠে থন্ডাইক। আপনাকে অবাক দেখাচ্ছে যে, কিন্তু পুরো বিষয়টা অত্যন্ত পরিষ্কার। মৃতদেহটা দেখার সাথে সাথেই আমি সেটা বুঝে গিয়েছিলাম। সেই ফ্ল্যাট থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, এবং অবশ্যই আপনারা যখন সেই ঘরে ঢোকেন তখন ওখানে কেউ ছিল না। সুতরাং খুনি সেই ঘরে কখনো প্রবেশই করেনি। আপনি কি বলছেন আমি ঠিক বুঝলাম না। বললেন ইন্সপেক্টর। ওয়েল, আমার কাজ যেহেতু সম্পন্ন হয়েছে এবং সেটা আমি আপনার হাতে তুলে দিচ্ছি, তাই ধাপে ধাপে প্রমাণটা আপনার সামনে তুলে ধরছি। আমরা দুজনেই একমত, যখন আঘাতটা করা হয় তখন ভিকটিম ফায়ারপ্লেসের কাছে দাঁড়িয়েছিল এবং ঘড়িতে দম দিচ্ছিল। ছুরিটা তার বাঁ দিক বরাবর ঢোকানো হয়েছে, এবং যদি আপনার মনে থাকে, সেই ছুরির হাতলটা খোলা জানলার দিকে মুখ করেছিল। হ্যাঁ, যেটা মাটি থেকে 40 ফুট উঁচুতে। হ্যাঁ, এবার অপরাধে ব্যবহার করা সেই অসাধারণ অস্ত্রটার বৈশিষ্ট্যগুলো নিয়ে ভাব। থন্ডাইক নিজের হাতটা ড্রয়ারের হাতলে রাখল, আর এই সময় দরজায় আবার টোকা পড়ল। আমি দ্রুত গিয়ে দরজা খুলে দিলাম এবং সেই দারোয়ানটি এসে ভিতরে ঢুকল। এতজন অতিথি দেখে সে একটু অবাক হল, কিন্তু সে সোজা চলে গেল থন্ডাইকের দিকে এবং কাগজে মোড়ানো কিছু একটা তাকে দিল। যেটা আপনি খুঁজছিলেন ওটা আমি পেয়েছি স্যার, বলল দারোয়ানটি। সত্যি খুব খুঁজতে হয়েছে। ঝোপের ভিতর পাতার আড়ালে এটা পড়েছিল।
থর্নডাইক প্যাকেটটা খুলে ফেলল, উকি দিল ভিতরে এবং তারপর সেটা রাখলো টেবিলের উপর। ধন্যবাদ। দারোয়ানটিকে একটা কয়েন দিয়ে বলল সে। ইন্সপেক্টর তোমার নাম জানে তাই তো? হ্যাঁ স্যার, জানি। এবার ছুরির দিকে ফিরে আসি। থর্নডাইক ডয়ারটা খুলে ফেলল। যেমনটা আমি আগেই বলেছি, বস্তুটা ভারী অদ্ভুত এবং সেটা আপনি ওটার এই নকলটাতে দেখতে পারবেন। ছুরির রেপ্লিকাটা নিয়ে ইন্সপেক্টরকে দেখাতে উনি অবাক হন। আপনি দেখতে পাচ্ছেন জিনিসটা অত্যন্ত সরু, কোনো অতিরিক্ত অংশ ছাড়া এবং কিছু ভিন্ন ধাতু দিয়ে বানানো হয়েছে এটা। এখানে খোদাই করা ইতালিয়ান লেখাটা বাদ দিলে বোঝা যায় জিনিসটা ইংরেজ কারিগরদের হাতে বানানো। ব্লেডটা টুল স্টিল দিয়ে তৈরি, হাতলটা তৈরি অ্যালুমিনিয়াম রড দিয়ে, আর এখানে প্রতিটা খোদাই ইঞ্জিনিয়ারের হাতে তৈরি। এমনকি উপরিভাগটাও যন্ত্রের সাহায্যে বানানো মনে হচ্ছে, অনেকটা নাট বল্টুর আকৃতিতে। এবার আমার আঁকা ছবির পরিমাপটা দেখুন। হাতলের উপর এবং মাঝের অংশটা যেটা ব্লেডের ঠিক উপরে, এই দুই স্থানের ব্যাসের পরিমাপ একেবারে সমান। এই নির্ভুলতা কোনো আকস্মিক বিষয় নয়। এই দুটো অংশই একটা বৃত্তের অন্তর্ভুক্ত, যার ব্যাস হল 10.9 মিলিমিটার। আর আশ্চর্যজনকভাবে এই আয়তনের সাথে পুরনো চেসপট রাইফেলের গুলির হুবহু মিল রয়েছে। আপনি লন্ডনের বিভিন্ন দোকানে তার উদাহরণ খুঁজে পাবে, যেমন এই একটা। ঘরের কোণে যেখানে সে রাইফেলটা রেখেছে সেখানে চলে গেল, ওটা তুলে এনে ছুরিটার ডগা ধরে তুলল, তারপর সেটাকে ঢুকিয়ে দিল রাইফেলের ব্যারেলের মধ্যে। ছুরির ডগাটা তারপর ছেড়ে দিতে সেটা সুন্দরভাবে ঢুকে গেল ব্যারেলের মধ্যে। সে কি? বলে ওঠেন মিস্টার মার্চম্যান। আপনি বলতেছেন যে ছুরিটা বন্দুকের সাহায্যে শুট করা হয়েছিল? হ্যাঁ, একদম। এখন নিশ্চয়ই বুঝতে পারছে কেন এর হাতলটা অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয়েছে, জিনিসটার ওজন কম রাখতে। না, আমার মনে হয় না। বললেন ইন্সপেক্টর। আমার বিশ্বাস আপনি এক অসম্ভব বিষয়ের দিকে ইঙ্গিত করছেন। থর্নডাইক শান্ত কণ্ঠে বলল, বেশ, তাহলে বোঝানোর খাতিরে আপনাকে সেটা দেখাতে হবে আমায়। প্রথমত, এটা দ্রুত ট্রাভেল করে, তাই এটা ঘুরতে থাকে। আর যখন ভিকটিমের শরীরে এসে ছুরিটা ঢোকে তখনও ওটা ঘুরছিল, যার দরুন পোশাকে অমন ভাঁজের সৃষ্টি হয়েছিল। আর ক্ষত স্থানটাও অদ্ভুত দেখাচ্ছিল। এবার এটাকে ঘোরানোর জন্য রাইফেল ব্যারেল থেকে ফায়ার করতে হবে এটাকে। এবার যেহেতু হাতলটাকে রাইফেলিংয়ে যুক্ত রাখা যাবে না, তাই এমন কিছু প্রয়োজন যেটা যুক্ত থাকতে পারবে। আর সেটা ছিল একটা মেটাল ওয়াশার, যেটা হাতলের নাট বল্টু আকৃতিতে সহজে আটকে যাবে। ওয়াশারটা রাইফেলের শেষ প্রান্তে ঠেকানো থাকবে, যাতে করে ওটা ছুরিটাকে ঘুরতে সাহায্য করবে। আর অস্ত্রটা ফায়ার করার পর সেটা খুলে পড়ে যাবে। এই হলো সেই একই রকম ওয়াশার যেটা পল্টন আমাদের জন্য বানিয়েছে। সে এবার ছোট্ট একটা চাকতি টেবিলে রাখল, যার মধ্যিখানে ষড়ভুজাকার গর্ত করা। বিষয়টা খুবই চাতুর্যের, বললেন ইন্সপেক্টর। কিন্তু তাও আমি মনে করি এটা অসম্ভব এবং অবিশ্বাস্য। বিশ্বাস করাটা সত্যি কঠিন, বললেন মিস্টার মার্চম্যান। সেটা দেখাই যাক, বলল থর্নডাইক। এটা হলো একটা টেম্পোরারি কার্তুজ যেটা পল্টন বানিয়েছে, যার মধ্যে খানিক ধোয়াহীন গান পাউডার ভরা রয়েছে। সে এবার ওয়াশারটা ছুরিটার সাথে জুড়ে দিল এবং সেটাকে বসিয়ে দিল রাইফেলটার খোলা অংশে। সেখানে কার্তুজ পুড়ে খোলা অংশটা বন্ধ করে দিল। তারপর অফিসের দরজাটা খুলতে দেখা গেল দেওয়ালের টার্গেট প্র্যাকটিসের জন্যে স্ট্র বোর্ড টাঙানো। আমাদের এই দুই ঘরের মধ্যেকার দূরত্ব হলো 30 ফুট। জার্ভিস, তুমি জানলাটা বন্ধ করে দেবে? আমি জানলা বন্ধ করে দিলাম এবং থর্নডাইক রাইফেল উঁচিয়ে নিশানা নিল। ফ্যাকাশে এক প্রকার শব্দ হল। যতটা জোর আশা করেছিলাম ততটা নয়। যখন আমরা টার্গেটের দিকে নজর দিলাম, দেখলাম ছুরিটা সেটাকে ছেদ করে বিঁধে রয়েছে। ওটার হাতলটা শুধু বেরিয়ে আছে, বাকিটা ভিতরে ঢুকে গিয়েছে। দেখলেন তো, বলল থর্নডাইক। রাইফেলটা নিচে নামিয়ে রাখলো। এটা করা সম্ভব। এবার আসল ঘটনার প্রমাণ দেবার পালা। প্রথমত, আসল ছুরিটায় অনেক আঁচড়ের দাগ ছিল, যেটা রাইফেলের নলের মধ্যে দিয়ে বেরোনোর ফলে হয়েছিল। ফলে বোঝা যায় ছুরির নলের মধ্যে ঘূর্ণায়মান অবস্থায় বেরিয়েছিল সেটা।
এবং রাইফেলের দিক নির্দেশ করে সেটা শরীরে এসে বিঁধে যায়। আর অবশেষে এই জিনিসটা, যেটা দারোয়ানটা বাগানে খুঁজে পেয়েছে। সে এবার কাগজের প্যাকেটটা খুলে ফেলে, সেখান থেকে ধাতুর তৈরি চাকতিটা বের করে আনে, যার মধ্যিখানে ষড়ভুজাকার গর্ত করা। অফিসের দিকে যেতে যেতে ছুরিটা তুলে সেটা থেকে ওয়াশারটা খুলে নেয় সে। তারপর সেই চাকতিটাকে কাগজের ভিতর থেকে বের করা চাকতিটার পাশে রাখে। দুটো চাকতি হুবহু এক আকৃতির এবং দুটোর ধার বরাবর একই রকমের দাগ রয়েছে, যেটা রাইফেলের ফলে হয়েছিল। ইন্সপেক্টর চাকতি দুটো ভালো করে চুপচাপ দেখলেন খানিকক্ষণ, তারপর মুখ তুলে থন্ডাইকের দিকে তাকিয়ে বললে, আমাকে মানতেই হচ্ছে ডাক্তার, আপনি একেবারে ঠিক, কিন্তু আমার কোনো ধারণাই নেই এই বিষয়টা আপনার মাথায় এলো কি করে। এখন একটাই প্রশ্ন রয়ে গেল, কে গুলিটা করেছিল এবং কেন কেউ সেই গুলির শব্দ শুনতে পায়নি? থন্ডাইক বলল, খুনি এমন কোনো যন্ত্র ব্যবহার করেছিল যার ফলে হাওয়া কম্প্রেস হয়ে যাবে, ফলে বেশি শব্দ হবে না। সেই সাথে ছুরিতে যাতে এক্সপ্লোশনের চিহ্ন না থাকে সেই দিকেও খেয়াল রেখেছিল সে। এবার যে মানুষটা এর জন্য দায়ী সেই বিষয়ে ধাপে ধাপে বোঝা যাক। মনে আছে যখন ডক্টর জার্ভিস ঘড়িতে দম দেওয়ার নকল করছিল, সে কোথায় দাঁড়িয়েছিল সেটা আমি চিহ্নিত করেছি। সেই জায়গা থেকে উপরের দুটো জানলা দেখা যায়, বিশেষ করে কটম্যান স্ট্রিটের 3 তলা এবং 4 তলার 6 নম্বর ঘরের জানলাটা। 3 তলায় একজন নির্মাতা থাকেন আর 4 তলায় থাকেন একজন কমিশন এজেন্ট, মিস্টার বার্ল। আমি মিস্টার বার্লের সাথে দেখা করতে যাই, কিন্তু সেটা বলার আগে আমি জানতে চাই ওই ধমকি দেওয়া চিঠিগুলো আপনার কাছে আছে? ইন্সপেক্টর বললে, হ্যাঁ আছে। বলে পকেট থেকে নিজের ওয়ালেটটা বের করলেন। চলুন প্রথম সূত্রটা দেখা যাক, বলল থন্ডাই। কাগজটার এই এনভেলপটার দিকে তাকান। সেগুলো খুবই সাধারণ এবং হাতের লেখাও তেমন ভালো নয়, কিন্তু যে কালি ব্যবহার করা হয়েছে সেটা আপনি এমন কারো থেকে আশা করবেন না যার হাতের লেখা বাজে। কিন্তু এখানে এনভেলপে ঠিকানা লেখার জন্য ব্যবহার করা হয়েছে ডিক্রয়িক কালি, যেটা হলো উচ্চমানের কালি যা বড় বড় বোতলে করে বিক্রি করা হয়। আর চিঠিতে যে লাল কালি ব্যবহার করা হয়েছে সেটা টকটকে লাল। এরকমটা সচরাচর নকশা অঙ্কনকারীরা ব্যবহার করে থাকে। লেখাটা লেখা হয়েছে স্টাইলোগ্রাফিক পেন দিয়ে। এবার চিঠির উপরে অঙ্কিত ছবিটা নিয়ে কথা বলা যাক। যে মানুষ এটা এঁকেছে সে শিল্পে পারদর্শী নয় এবং মাথার খুলির বৈশিষ্ট্যগুলো ঠিকঠাক নেই সেখানে। তবে ছবিটা বেশ ঝরঝরে, পরিষ্কার দাগ টেনে আঁকা, অনেকটা মেশিনে ড্রয়িং করার মতো, পারফেক্টলি সিমেট্রিক্যাল। ভালো করে দেখলে দাগগুলোর মাঝে কিছু রুলার দিয়ে টানা আবছা পেন্সিলের দাগ দেখতে পাওয়া যায়। আর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে বোঝা যাবে পেন্সিলের সেই লাইনগুলোকে লাল রঙের রাবার দিয়ে ভালো করে মোছা হয়েছে, যেটা থেকে বোঝা যায় ছবিটা দক্ষ কোনো মানুষের হাতে আঁকা। এবার ফিরে যাওয়া যাক মিস্টার বার্লোর দিকে। আমি তার অফিসে গিয়েছিলাম, তখন উনি সেখানে ছিলেন না। ওখানে আমি বেশ কিছু ব্যাপার লক্ষ্য করেছি। শেলফের উপরে কাঠের তৈরি 12 ইঞ্চি স্কেল রাখা ছিল, ঠিক যেমনটা ইঞ্জিনিয়াররা ব্যবহার করে থাকে। এছাড়া লাল রঙের নরম একটা রবার এবং একটা পাথরের তৈরি বোতলে ডিক্রয়িক কালি ছিল। আমি সেখানের কাগজ আর কালির একটা নমুনা নিয়েছিলাম পরীক্ষার জন্য। আমি এটাও জেনেছি যে মিস্টার বার্লো এখানে নতুন এসেছেন। তার উচ্চতা বেশি নয়, মাথায় পরচুলা পরে, চোখে চশমা থাকে এবং বাহাতে সর্বদা থাকে গ্লাভস। উনি আজ সকালে 8:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছে এবং ওনাকে কেউ বাড়িতে ঢুকতে দেখেন। যখন উনি বেরিয়ে যান তখন ওনার হাতে ছিল একটা চৌকো এবং আরেকটা সরু সুটকেস। চৌকো সুটকেসটা লম্বায় 5 ফুট। তিনি ভিক্টোরিয়া যাওয়ার জন্য একটা ট্যাক্সি ধরে এবং 8:51-তে চাথামে ট্রেনে উঠে যান। আচ্ছা, বলে ওঠেন ইন্সপেক্টর। থন্ডাইক বলল, এই 3টি অক্ষর দেখুন আর এটার সাথে মিস্টার বার্লার অফিসে আমার লেখার নোটের সাথে মিলিয়ে দেখুন। কাগজ দুটো হুবহু এক, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। যেটা জরুরি সেটা হলো প্রতিটা অক্ষরের শেষের দিকে ফুটে ওঠা এই ছোট ছোট দুটো দাগ। কেউ একজন কম্পাস ব্যবহার করেছে এই চিঠিতে, যেটা দরুন এই চিহ্ন বাকি কাগজগুলোর উপরেও ফুটে উঠেছে। যখন আপনি একটা পিন খাতার উপরে চেপে বসাবেন তখন সেই কাগজের নিচের পাতাগুলোতেও সেটার খানিকটা ছাপ ফুটে উঠবে।
আর চিহ্নটা স্থানও হবে ঠিক একই জায়গায়। আর অদ্ভুতভাবে মিস্টার বার্লোর অফিসের কাগজগুলোতেও সেই চিহ্নগুলো সমান দূরত্বে ফুটে রয়েছে। সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে লেখাটা ওই খাতাতেই লেখা হয়েছিল। ইন্সপেক্টর সোজা হয়ে জিজ্ঞেস করলে, এই মিস্টার বার্লোটা কে? থর্নডাইক বলল, সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। তবে একটা হিন্ট দিয়ে রাখি, আলফ্রেড হাথরিজের মৃত্যুতে শুধুমাত্র একটি মানুষই লাভবান হচ্ছে, যার নাম লিওনার্ড উলফ। 20,000 পাউন্ড পাচ্ছে সে। যদিও সে মানুষ একটা সুবিধের নয়। মিস্টার মার্চম্যান বলেছিলেন লোকটা জুয়া খেলার নেশা রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং এর কাজে অত্যন্ত পারদর্শী। ওর বাঁ হাতের মধ্যিখানের আঙুলটা নেই। লিওনার্ডকে দেখতে রোগা, পেটেখাটো, সাধারণ এবং দাড়ি কামানো থাকে তার। এবার মিস্টার বার্লো অনেকটা সেরকম হলেও উনি মাথায় পরচুলা পরে, ওনার দাড়ি আছে এবং চোখে চশমা থাকে, আর বাঁ হাতে সবসময় পরে থাকেন গ্লাভস। আমি ওদের হাতের লেখা মিলিয়ে দেখেছি এবং সেগুলোর মধ্যে পার্থক্য বের করা ভারী কঠিন। ইন্সপেক্টর বললে, ব্যাস, এতটাই যথেষ্ট হবে। লিওনার্ডের ঠিকানাটা আমাকে দিই, আর আমি মিস কার্টিসকে এক্ষুনি ছেড়ে দেওয়ার নির্দেশ দিচ্ছি। সেই রাতেই ওরা এলথামের কাছে লিওনার্ড উলফকে ধরে ফেলে। সে তখন নিজের বাগানে বড় একটা রাইফেল পুঁতে ফেলার ব্যবস্থা করছিল, কিন্তু তাকে আর কোর্টে তোলা হয়নি, কারণ তার কাছে তখন ছোটখাটো একখানা পিস্তল ছিল। সেটা ব্যবহার করে নিজের জীবন সে নিজের হাতেই নিয়ে নেয়। সব শুনে থর্নডাইক বলে, শেষমেশ অন্তত কোনো কাজে আসলো সে। তার জন্য দুজন খারাপ মানুষ পৃথিবী থেকে সরে গিয়েছে। তবে কেসটা খুব ইন্টারেস্টিং ছিল। এর থেকে বোঝা যায় একজন বুদ্ধিমান অপরাধী কিভাবে নিজের বুদ্ধি খাটিয়ে পুলিশদের বিভ্রান্ত করতে সক্ষম হয়। কিন্তু তারপরেও ছোটখাটো সূত্র সেখানে থেকেই যায়, যা সাধারণ চোখে সহজে ধরা পড়বে না। বাইরে যে সমস্ত অপরাধীরা রয়েছে তাদের এসব থেকে শেখা উচিত এবং বিষয়গুলোর প্রতি নজর রাখা উচিত।